আসসালামু আলাইকুম দর্শক। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলো একটু খেয়াল করলে আমরা বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি ভয়ঙ্কর আকারে চলছে তার একটি পার্ট সম্পর্কে মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারি, অনেকখানি পরিষ্কার হতে পারি। তিনি সংস্কার বিষয়ে কথা বলেছেন, তিনি করিডোর ইস্যুতে কথা বলেছেন, তিনি জুলাই আন্দোলনে নিহতদের বিষয়ে জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলেছেন। কিন্তু এই কথাগুলো আসলে কী ইঙ্গিত করছে? কোনো ধরনের রহস্যের সৃষ্টি করছে কিনা, বা সেই রহস্যের জটটা আমরা খুলতে পারি কিনা? তিনি যা বলছেন আগে সেটা একটু শুনিনি। তিনি বলছেন, রাজনৈতিক রূপান্তর বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবে, তবে নির্বাচনের আগে সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। মানবিক করিডোরের বিষয়ে তিনি তার বক্তব্য হচ্ছে এরকম যে, উদ্বাস্তুরা যে দেশেই থাকুক না কেন আমরা তাদের সহায়তা করতে পারলে খুশি হব। যদি সীমান্তের ওপারে থাকে তবে তাদের সহায়তার জন্য আমাদের একটি চ্যানেল লাগবে। এবার একটি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি। 5 আগস্টের পরে ইউরোপীয় ইউনিয়নের কোনো ধরনের বিনিয়োগ আছে বাংলাদেশে? নেই, তাই না? বরঞ্চ কমছে। অথচ তারা সংস্কার চাইছে, তারা সংস্কারের জন্য সরকারকে যতটা সময় দেওয়ার প্রয়োজন সেটি দিতে চাইছে, পাশাপাশি করিডোরের প্রতি সমর্থন দিচ্ছে। করিডোরটি কে চাইছে? যুক্তরাষ্ট্র চাইছে। এবার আসুন, কেউ হয়তো বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্রভাব বেশি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে, সেই দিক থেকে তার ক্যারিশমার বা যেই উদাহরণ দিই না কেন তার প্রতি তারা সমর্থন দিচ্ছে। আসলে বিষয়টি কি তাই? যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই ধরনের ইনফ্লুয়েন্স কাজই করতো, বিনিয়োগ আসতো। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে লোনের কিস্তি, সেটা স্থগিত হতো না। সেই আশা তো আমরা একেবারে ছেড়েই দিয়েছি, সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন, আহসান ইস মনসুর সাহেব, যে IMF-এর লোন ছাড়াই আমরা ভালো করছি, যথেষ্ট ভালো করব। যাই হোক, সেটা অন্য বিষয়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব যদি কাজ না করে, কোন জাদু বলে ইউরোপীয় ইউনিয়ন সরকারকে এই ধরনের সমর্থন দিতে চাইছে? বিষয়টি আর কিছু নয়। এটি বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার প্রয়োজন নেই বা তা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। জাতিসংঘে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রভাব বেশি, আমরা তো জানি। আবার যুক্তরাষ্ট্র যেদিকে যায়, ইউরোপীয় ইউনিয়ন সেদিকে যায়। তারও কারণ আছে। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সবচেয়ে বড় এজেন্ট, বড় মিত্র যুক্তরাজ্য। সেই যুক্তরাজ্য বা ইউকের যথেষ্ট প্রভাব ইউরোপীয় ইউনিয়নের প্রতি। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র যেদিকে যায় সেদিকে ইউরোপীয় ইউনিয়ন যায়। মাঝে মাঝে হুঙ্কার ছাড়ে, যেমন ট্যারিফ ইস্যুতে, শুল্ক আরোপের ইস্যুতে তারা বললো যে তারা পাল্টা ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এগুলো সব বাণিজ্যিক স্বার্থ, আবার রসুনে গোড়া সব এক জায়গায়। করিডোর নিয়ে একটু বলি, ছোট্ট করে সমীকরণটা মিলিয়ে দিই। যুক্তরাষ্ট্র করিডোর চায়, মিয়ানমারকে নিয়ন্ত্রণে নেবে চীনের আধিপত্য থেকে। কার মুখ দিয়ে প্রথমে কথাটি বের করালো? জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যখন বাংলাদেশ সফরে এলেন, তখন তিনি কথাটি বললেন রোহিঙ্গাদের বা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে। এবং সেই কথা এখন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের মুখ থেকেও বের হচ্ছে। সরকারকে তো কিছু দিতে হবে তাহলে, তাই না? প্রথমে যেটি বলেছিলাম যে সময় দেবে সরকারকে, বা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার একটি সনদ ডক্টর ইউনূস সরকার পেতে পারে। অতএব সে ধরনের একটি নিশ্চয়তা ভিন্ন সুরে দেওয়ার চেষ্টা সংস্কার ইস্যুতে। আর বিএনপি তো বলেই রেখেছে যে সংস্কারের নামে মূলা ঝুলিয়ে রাখা হচ্ছে, সংস্কার নাকি ষড়যন্ত্র, নানান ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি এখন কী করবে সেটা বিএনপির বিষয়। আচ্ছা, সংস্কার নিয়ে যদি আরেকটু বলি, আমাদের মনে রাখা দরকার, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত পিটার ডি হাস, তিনি চলে যাওয়ার পরে আর কোনো রাষ্ট্রদূত কিন্তু যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত পাঠায়নি। পাঠানো হয়েছে কাকে? ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে, চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রাসি এন জ্যাকবসনকে। এবং যখন ট্রাসি এন জ্যাকবসনকে পাঠানো হয়, তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছিল যে মূলত বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে সংস্কার ইস্যুতে। অর্থাৎ সবই অনেক আগে থেকে সেট করা, সবই প্ল্যানিংয়ের অংশ। এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন যে রিপোর্টটি দিয়েছিল,
জুলাই আন্দোলনে কতজন নিহত হয়েছিলেন সে বিষয়ে মাইকেল মিলার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলছেন, আমরা জাতিসংঘের রিপোর্টকে সমর্থন করি, তাদের রিপোর্ট অত্যন্ত পরিষ্কার, সমর্থন না করার তো কোনো কারণ নেই। আগেই বলেছি যে জাতিসংঘের উপর যুক্তরাষ্ট্রের চেয়ে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের প্রভাব অনেক বেশি। তিনি যে বললেন যে অত্যন্ত পরিষ্কার জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনের যে রিপোর্ট, আমরা বলবো যথেষ্ট অস্পষ্ট। যে 1400 মানুষের হিসাব দিয়েছে যারা নিহতের মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা 5 আগস্টে আগে কতজন নিহত হয়েছেন, পরে কতজন নিহত হয়েছেন তা কিন্তু বলেননি। ফিগারটি বড় দেখানোর জন্য 1400 জন উল্লেখ করেছেন, এর বাইরে আর কিছু নয়। একটা কথা মনে করিয়ে দিই, 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে স্যাংশন বলে অনেক কথা তো আমরা বললাম, আতঙ্ক বা আশঙ্কার মধ্যে ছিলাম। স্যাংশন তো আসেনি, যুক্তরাষ্ট্র কয়েকটি ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল, এই তো। এবং বড় নিষেধাজ্ঞাটাই আসার যে আশঙ্কা করা হচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের দিক থেকেই। এবং যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা, বা আরও স্পষ্ট করে বললে আমাদের যে পোশাক পণ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যায়, সেই দেশগুলোতে যাতে আর যেতে না পারে সেই ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়ন নিতে যাচ্ছে, এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। তার কারণ বাংলাদেশের যে প্রতি বছর 50 থেকে 55 বিলিয়ন ডলারের পোশাক পণ্য রপ্তানি হয়, তার সবচেয়ে বড় অংশ 35 থেকে 40 বিলিয়ন ডলারের পণ্য কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেই যায়। তারা কিন্তু শেষমেশ দেয়নি স্যাংশন। কেন? তারা আগে তাদের বাণিজ্যটাই বোঝে। তখন তো গণতন্ত্রের সবক দিচ্ছিল, সুষ্ঠু নির্বাচন চাই, যুক্তরাষ্ট্র যেভাবে সবক দিচ্ছিল, গলা ফাটাচ্ছিল, আমাদেরকে নসিহত করছিল ফ্রম দ্য বিগিনিং। অনেক আগে থেকে কিন্তু বলছি, আপনারা যারা আমার কথা নিয়মিত শোনেন, যে আমাদের বন্ধু, বাংলাদেশের বন্ধু বলতে আসলে কিন্তু কেউ নেই, সবাই যার যার স্বার্থ বুঝছে বা বোঝে। তো প্লট থেকে তারা নির্মাণ করেছিল, যুক্তরাষ্ট্র প্লটে নির্মাণ করেছিল 5 আগস্টের। এটি তো এখন ওপেন সিক্রেট। যদিও সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, অবশ্যই শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল, বারবার একটা কথা বলি, কিন্তু প্লট অবশ্যই যুক্তরাষ্ট্র নির্মাণ করেছিল, সাথে ইউরোপীয় ইউনিয়নও ছিল। অতএব তাদের কাছে এসব গণতন্ত্রের সবক কেবলই কথার কথা, অথবা মানবাধিকার নিয়ে বা গণতন্ত্র নিয়ে যে কথাগুলো বলে তার আড়ালে তাদের ভিন্ন উদ্দেশ্য থাকে। এবারও যে নির্বাচনকে কেন্দ্র করে সংস্কার ইস্যুর তারা কথা বলছে, তার পেছনেও ভিন্ন উদ্দেশ্য আছে। প্রত্যেকের ব্যবসায়িক স্বার্থ, প্রত্যেকের এখনও আধিপত্য বিস্তারের স্বার্থ। নিশ্চয়ই খেলা এখানেই থেমে থাকবে না, আরও অনেক খেলা আমাদের জন্য অপেক্ষা করছে, যে খেলায় বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে আমরা